প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, বৃত্তীয় গতির তৃতীয় পর্বে আমরা পড়ব অনুভূমিক বৃত্তপথে সাইকেল আরোহীর গতি। তো দেখো, মনে করো যে রাস্তাটি এখানে আর ব্যাসার্ধের বৃত্তপথে বেঁকে গেছে, অর্থাৎ রাস্তা এভাবে আর ব্যাসার্ধের বৃত্তপথে বেঁকে গেছে। এখন একজন সাইকেল আরোহী যখন ওই বৃত্তপথে ঘুরবে, তখন আমরা জানি যে বৃত্তপথে ঘোরার জন্য একটি অভিকেন্দ্র বলের দরকার হয়। বা আমরা যদি উল্টো করে ভাবি যে যখন ব্যক্তিটি বৃত্তপথে ঘুরবে, তখন ব্যক্তিটির উপরে একটি অলিক বল বা অপকেন্দ্র বল ওই ব্যক্তির উপরে কেন্দ্রপথের বাইরের দিকে কাজ করবে। তার ফলে এই বলটি কাজ করার ফলে এই রাস্তা বরাবর ব্যক্তিটি পিছলে এই দিকে পড়ে যেতে পারে। কিন্তু যখনই সাইকেলটি রাস্তা বরাবর পিছলে যাওয়ার উপক্রম করবে, সাইকেলটির উপরে একটি ঘর্ষণ বল কাজ করবে, যে ঘর্ষণ বলের দিক হবে এই দিকে। যদি ব্যক্তিটি ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরে, তবে ব্যক্তিটির উপরে যে অপকেন্দ্র বল কাজ করবে, সেই অপকেন্দ্র বলের মান হবে এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। যখন বেগের মান শূন্য বা যখন বেগের মান খুব কম, তখন এই অপকেন্দ্র বলের মান খুব কম। কিন্তু এই বেগের মান বেশি হলে কি হবে? বেগের মান যদি বেশি হয়, তাহলে সাইকেলটি এই রাস্তা বরাবর পিছলে যাওয়ার উপক্রম করবে। পিছলে যাওয়ার উপক্রম করলে ওই সাইকেলটিতে একটি ঘর্ষণ বলের, সাইকেলের চাকা এবং রাস্তার মধ্যে একটি ঘর্ষণ বলের উপর উদ্ভব হবে, যে ঘর্ষণ বল ওই পিছলে যাওয়া থেকে রক্ষা করার চেষ্টা করবে। এই ঘর্ষণ বলের দিক হবে অপকেন্দ্র বলের বিপরীত দিকে। এখন দেখো, এই ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান কত হতে পারে? সাইকেল সহ আরোহীর ভর যদি এম হয়, তবে ওজন কাজ করবে সরাসরি নিচের দিকে, এমজি নিচের দিকে কাজ করবে, এবং এই গ্রাউন্ড বা রাস্তা সাইকেল সহ সাইকেল আরোহীর উপরে একটি প্রতিক্রিয়া বল এন প্রয়োগ করবে। এখন মনে রাখতে হবে, এখানে যে ঘর্ষণ বলটি কাজ করবে, এই ঘর্ষণ বলটি হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। কেন স্থিতি ঘর্ষণ বল? সাইকেলটি অনুভূমিক রাস্তা বরাবর এই দিকে চলছে, কিন্তু ঘর্ষণ বল কাজ করছে ওই সাইকেল চাকার সঙ্গে আড়াআড়ি ভাবে। এখানে লক্ষ্য করলেই একটু বুঝতে পারবে, সাইকেলটি এভাবে চলছে, অপকেন্দ্র বল এই দিকে কাজ করছে এবং ঘর্ষণ বল কাজ করছে এই দিকে। অর্থাৎ এই আড়াআড়ি দিকে সাইকেলটির কোনো মুভমেন্ট হচ্ছে না, সাইকেলটি রাস্তা বরাবর এই দিকে বাঁক নিচ্ছে, কিন্তু আড়াআড়ি দিকে যেহেতু কোনো মুভমেন্ট হচ্ছে না, তাই এই ঘর্ষণ বলটি এখন স্থিতি ঘর্ষণ বল। যখন পিছলে যাবে, তখন এই ঘর্ষণ বলটি হবে চল ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান কত হতে পারে? F is equals to mu n, n is equals to এখানে mg, তাহলে mu mg এই হলো এই ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান, স্থিতি ঘর্ষণের সীমাস্ত মান। অর্থাৎ চাকা এবং রাস্তার মধ্যে সর্বোচ্চ ঘর্ষণ বল এই হতে পারে। আর এই অপকেন্দ্র বল, যখন সাইকেলটি বৃত্তপথে এভাবে বাঁক নেবে, অপকেন্দ্র বল এই সাইকেল আরোহীর উপর বৃত্তপথে ব্যাসার্ধের বাইরের দিকে কাজ করবে। যদি অপকেন্দ্র বল এই ঘর্ষণ বলের সীমাস্ত মানের থেকে বেশি হয়, তবে সাইকেলটি পিছলে যাবে রাস্তা বরাবর। যদি সমান হয় ঠিক আছে, যদি কম হয় অপকেন্দ্র বল ঘর্ষণ বলের থেকে, তখন কি সাইকেলটা বৃত্তপথের কেন্দ্রের দিকে সরে আসবে? সাইকেলটি এভাবে বাঁক নিচ্ছে, অপকেন্দ্র বল বেশি হলে সাইকেলটি পিছলে ওই দিকে চলে যাবে। যদি অপকেন্দ্র বলের তুলনায় অপকেন্দ্র বল কম হয় ঘর্ষণ বলের সীমাস্ত মানের তুলনায়, তাহলে কি সাইকেলটা বৃত্তপথের কেন্দ্রের দিকে চলে আসবে? একেবারেই না। তার কারণ এই ঘর্ষণ বলটি হলো সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, এর আগে যখন ঘর্ষণ বল বলেছি তখন আলোচনা করেছি, ঘর্ষণ বল সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলতে কেমন বোঝাচ্ছে? দেখো, একটি তলের উপরে একটি বস্তু আছে, এই বস্তুর উপরে যতক্ষণ না পর্যন্ত বল প্রযুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বস্তুতে ঘর্ষণ বলের সৃষ্টি হবে না। বস্তুটির উপরে ঘর্ষণ বল এইদিকে প্রয়োগ হলো 1 নিউটন। তখন এই বস্তুটি যদি স্থির থাকে, তবে বস্তুটির উপরে এই দিকে ঘর্ষণ বল 1 নিউটন হবে। ঘর্ষণ বল প্রযুক্ত বল 2 নিউটন করলে ঘর্ষণ বল 2 নিউটন। মনে করো এখানে ঘর্ষণ বলের সীমাস্ত মান 5 নিউটন।
প্রযুক্ত বল যদি বাড়তে বাড়তে 5 নিউটন হয় তবেও ঘর্ষণ বল 5 নিউটন, কিন্তু প্রযুক্ত বলের মান যদি 5 নিউটনের বেশি হয় তখন ঘর্ষণ বল আর তাকে রক্ষা করতে পারবে না, বস্তুটি ওইদিকে চলতে থাকবে। এখানে ঠিক তাই, এই ঘর্ষণ বলের সীমাস্ত মান যেটা কিনা এখানে 5 নিউটন, এই ঘর্ষণ বলের সীমাস্ত মানের থেকে যদি অপকেন্দ্র বল বেশি হয় সাইকেলটি রাস্তা বরাবর ওইদিকে পিছলে যাবে। কিন্তু যদি অপকেন্দ্র বল এই সীমাস্ত মানের থেকে কম হয় তখন ঘর্ষণ বল অটোমেটিক্যালি কম হয়ে যাবে। প্রযুক্ত বল যা হয় ঘর্ষণ বল তাই হয় সীমাস্ত বল, যতক্ষণ পর্যন্ত বস্তুটা স্থির থাকে। তো এখানে সাইকেলটির যেহেতু আড়াআড়িভাবে কোনো মুভমেন্ট হচ্ছে না, তাই অপকেন্দ্র বল যদি ঘর্ষণ বলের সীমাস্ত মানের থেকে কম হয় তখন এই ঘর্ষণ বলটি ওই অপকেন্দ্র কমে অপকেন্দ্র বলের সমান মান হয়ে যাবে, ফলে সাইকেল আরোহী যেতে পারবে। এই হলো, সুতরাং যখন অনুভূমিক বৃত্তাপথে কোনো সাইকেল আরোহী বাঁক নেবে তখন পিছলে না যাওয়ার শর্ত হলো যে অপকেন্দ্র বলের ম্যাক্সিমাম মানটি ঘর্ষণ বলের সীমাস্ত মানের সঙ্গে সমান হতে হবে, অর্থাৎ mv²/r is equals to mu mg, mv²/r is equals to mu mg, বা আমরা এরকম বলতে পারি mv²/r less than is equals to mu mg, অর্থাৎ অপকেন্দ্র বল ঘর্ষণ বলের সমান বা তার থেকে কম হলে সেফলি ওই রাস্তা দিয়ে বৃত্তপথে বাঁক নিতে পারবে, সাইকেল আরোহী পিছলে পড়বে না। তাহলে পিছলে না পড়ার জন্য এই হতে পারে। ম্যাক্সিমাম কত বেগে গেলে পিছলে পড়বে না? ভি এর মান যখন ম্যাক্সিমাম হবে তখন এটি সমান চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ mv max²/r is equals to mu mg, বা vmax is equals to mu rg, vmax is equals to root over mu rg, অর্থাৎ সাইকেল আরোহী আর ব্যাসার্ধের বৃত্তপথে যদি বাঁক নিতে চায় তবে ওই সাইকেল আরোহী ম্যাক্সিমাম রুট ওভার মিউ আরজি, যেখানে মিউ হচ্ছে সাইকেলের চাকা এবং রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, ম্যাক্সিমাম এই ভেলোসিটি নিয়ে যদি বাঁক নেয় তবে ওই সাইকেল আরোহী পিছলে পড়বে না। কিন্তু সাইকেল আরোহী উল্টে যেতে পারে। তার কারণ হচ্ছে এই সাইকেলটির উপরে দুটো বল এখানে কাজ করছে। একটি হচ্ছে সাইকেল সহ আরোহীর ভরকেন্দ্র থেকে, অর্থাৎ এই যদি ভরকেন্দ্র হয় এখান থেকে এই দিকে কাজ করছে অপকেন্দ্র বল, এবং সাইকেলের চাকা এবং রাস্তার মধ্যে কাজ করছে ঘর্ষণ বল এই দিকে। এখন লক্ষ্য করে দেখো যে একটি বস্তুর উপরে যদি দুটি বল কাজ করে, একটি বল এখানে এইদিকে টানছে আর একটি বল এইদিকে, দুটি বল যদি কাজ করে দুটি বল সমান হলেও বস্তুটি এরকম ঘুরে যায়। দুটি বলের তো ক্রিয়া রেখা অর্থাৎ একই বিন্দুতে কাজ করছে না। এখানে ছবি এঁকে বোঝা যেতে পারে যে এই একটি বস্তু, এই বস্তুর উপরে যদি এইদিকে এফ বল কাজ করে, এই বিন্দুতেই এইদিকে এফ বল কাজ করে, তাহলে দুটি সমান এবং বিপরীতমুখী বল একই বিন্দুতে কাজ করার ফলে এই বস্তুটির কোনো রকম মুভমেন্ট হবে না। কিন্তু যদি এরকম হয় একটি বল এইদিকে কাজ করছে আরেকটি বল এই বিন্দু থেকে সমান মানের বল এইদিকে কাজ করছে, তখন কি হবে? তখন নিশ্চয়ই বুঝতে পারছো যে বস্তুটি এইদিকে উল্টে যাবে, বস্তুটি এভাবে উল্টে যাবে। তো এখানে সেই ঘটনা ঘটতে পারে, সাইকেল আরোহীর উপরে অপকেন্দ্র বল এই বিন্দুতে এইদিকে কাজ করছে, ঘর্ষণ বল এইদিকে কাজ করছে, তো সাইকেল আরোহী এভাবে উল্টে যেতে পারে, বৃত্তপথে যেদিকে বাঁক নিচ্ছে তার উল্টো দিকে এভাবে উল্টে যেতে পারে। তো এই উল্টে যাওয়া রোধ করার জন্য আমরা দেখেছি সাইকেল আরোহী যখন সাইকেল চালায় তখন ওই বৃত্তপথের কেন্দ্রের দিকে একটু বেঁকে যায়। সাইকেল আরোহী বাইক আরোহী বা আমরা টিভিতে যে রেসিং দেখি সেই রেসিং এর ক্ষেত্রেও তোমরা লক্ষ্য করবে যে যখন প্রচন্ড বেগে বৃত্তাকার পথে বাঁক নেয় তখন একেবারে প্রায় মাটির কাছাকাছি শুয়ে পড়ে। তো এই বৃত্তপথে বাঁক নেওয়ার জন্য সাইকেল আরোহীকে বৃত্তের কেন্দ্রের দিকে একটু ঝুঁকে পড়তে হয়। এই ঝুঁকে পড়লে তাহলে আর উল্টে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। মনে করো যে ভি বেগে বাঁক নেওয়ার জন্য যদি উল্টে না পড়তে চায় তবে আরোহীকে থিতা কোণে বেঁকে যেতে হয়। এখন আরোহীটির ওজন mg নিচের দিকে কাজ করবে সরাসরি, ওজন mg নিচের দিকে আমরা ওজন ভরকেন্দ্র থেকে নিতে পারি, ওজন সরাসরি নিচের দিকে mg কাজ করবে। প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করবে, এই গ্রাউন্ড সাইকেল এবং ব্যক্তির উপরে যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে সেই প্রতিক্রিয়া বল n এই দিকে কাজ করবে। এই n কে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটি কম্পোনেন্ট উল্লম্ব দিকে আর একটি কম্পোনেন্ট অনুভূমিক দিকে। উল্লম্ব দিকের কম্পোনেন্টটি হবে কোণটি থিতা হলে এটি থিতা হয়, সুতরাং উল্লম্ব দিকের কম্পোনেন্টটি হবে n cos থিতা
এবং এদিকের কম্পোনেন্টটি হবে n sin থিটা। এখন এই বৃত্তপথে বাঁক নেওয়ার জন্য এই n sin থিটা এই কম্পোনেন্টটি অভিকেন্দ্র বলের যোগান দেবে, বা আমরা এটা বলতে পারি যখন বৃত্তপথে বাঁক নেবে v ভেলোসিটি নিয়ে বৃত্তপথে যখন বাঁক নেবে তখন ওই ব্যক্তিটির উপরে বাইরের দিকে একটি অপকেন্দ্র বল কাজ করবে, অপকেন্দ্র বল mv²/r। এই অপকেন্দ্র বল এবং এই n sin থিটা দুটো সমান হলে ব্যক্তিটি আর উল্টে পড়বে না। যখন mv²/r অপকেন্দ্র বল এবং n sin থিটা সমান হবে তখন কিন্তু সাইকেলের চাকা রাস্তার মধ্যে আর কোনো ঘর্ষণ বল কাজ করবে না। তার কারণ ঘর্ষণ বল তখনই উদ্ভব হয় যদি বস্তুটির উপরে বল প্রযুক্ত হয়। এখন বস্তুটির উপরে যেদিকে বল প্রযুক্ত হয় তার বিপরীত দিকে একটি ঘর্ষণ বল উৎপন্ন হয়। এখন বস্তুটির উপরে এই আড়াআড়ি ভাবে নেট ফোর্স শূন্য, কারণ এই আড়াআড়ি ভাবে রাস্তার সঙ্গে আড়াআড়ি ভাবে mv² ওইদিকে যত কাজ করছে n sin থিটা এইদিকে ঠিক ততটাই কাজ করছে, দুটো পরস্পরকে ক্যান্সেল করে এই বস্তুটির উপরে আড়াআড়ি দিকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, যার ফলে এখানে চাকা এবং রাস্তার মধ্যে কোনো রকম ঘর্ষণ বলের উদ্ভব হবে না। তাই যখন বৃত্তপথে বাঁক নেবে কোনো সাইকেল আরোহী যদি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে বেঁকে যায় তবে সেই সময় এই প্রতিক্রিয়া বল রাস্তাটি সাইকেলের উপরে যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তার অনুভূমিক অংশ n sin থিটা এটি প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়, বা উল্টো করে বলতে পারি এটাই অপকেন্দ্র বলকে ব্যালেন্স করে। সুতরাং আমরা বলতে পারি যে n sin থিটা mv²/r। আবার n cos থিটা উপরে কাজ করছে, mv নিচের দিকে কাজ করছে, তাই n cos থিটা হলো cos থিটা mg। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি ভাগ করা হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো n কাটা যাবে, tan থিটা হবে v²/rg। অর্থাৎ একজন সাইকেল আরোহী যদি অনুভূমিক বৃত্তাকার পথে r ব্যাসার্ধের বৃত্তাকার পথে v বেগে বাঁক নিতে চায় তবে তাকে উল্লম্ব দিকের সঙ্গে থিটা কোণ করে বেঁকে যেতে হবে, ঝুঁকে যেতে হবে ওই বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে। কত কোণে ঝুঁকতে হবে, সেই থিটার মান কত হবে, থিটা হবে tan ইনভার্স v²/rg।